আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, যেটা অনেকে হয়তো বা এগুলো নিয়ে অনেকভাবে কথা বলেন, কিন্তু আমি আমার ভাষাতে বলবো। সেটা ছিল র্যাবের ডিসব্যান্ড করা না করা নিয়ে। ঠিক আছে? তো র্যাব হচ্ছিল একটা এলিট ফোর্স, বাংলাদেশে একটা অন্যতম একটা এলিট ফোর্স ছিল, এটা আপনারা সবাই জানেন। তো এবং এটা একটা সিল মারা, স্যাংশন পাওয়া, অর্থাৎ স্যাংশন পাওয়া, তার গুম খুন ক্রস ফায়ারের কারণে সে স্যাংশন পাওয়া আমেরিকা থেকে, কার কাছ থেকে? আমেরিকা থেকে পাওয়া একটা দল। তো সবাই আশা করছি যে গণ অভ্যুত্থানের পরে, সবাই না, সচেতন নাগরিকরা, যে যেই দলটা, যেই সিকিউরিটি বাহিনীর যেই ফোর্সটা এত এত পরিমাণ মানবাধিকার বিরোধী কাজকর্ম করছে, তো এই বাহিনীটাকে হয়তো বা বিলুপ্তি ঘোষণা করা হবে বা ডিসব্যান্ড করা হবে বা কিছু একটা করা হবে। বাট আমরা যে দেখতে পাই পরবর্তী সময়ে কিছুই হয় নাই, এবং র্যাবের অসংখ্য ক্রাইম আমরা গুম কমিশনের মাধ্যমে আমরা সামনে আসে। রিসেন্টলি আমি একটা শেয়ার দিছি, যেখানে বলা হয়েছে যে এক র্যাব কর্মী মানুষ খুন করার পরে যেই এনাম পাইতো সেটা সে মসজিদে দান করতো। যে এরকম অনেক ঘটনা সামনে আসে, কিন্তু তারপরও র্যাবকে ডিসব্যান্ড করার ব্যাপারে আমরা দেখি যে ইন্টারিম গভর্নমেন্ট এর কোনো ইন্টারেস্ট নাই এই ব্যাপারে। ইভেন সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে পুলিশ তদন্ত কমিশন, পুলিশ সংস্কার কমিশন যে রিপোর্ট দিছে, সেখানে র্যাবকে নিয়ে আলাদাভাবে কোনো কথা বলা নাই। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো যে গুম কমিশন র্যাবকে ডিসব্যান্ড করার আহ্বান জানায়। দেন বিএনপি, অর্থাৎ বাংলাদেশের বর্তমানে সবচেয়ে পাওয়ারফুল যে রাজনৈতিক সংগঠনটা বিএনপিকে এর জন্য ধন্যবাদ। জানি না বিএনপি বাস্তবে ক্ষমতায় গেলে কি করবে বা না করবে না র্যাবের ব্যাপারে, আই ডোন্ট নো অ্যাবাউট ইট। বাট এখন পর্যন্ত তারা যেটা করছে, তারা এই পুলিশ সংস্কার কমিশনের নিকট র্যাবকে বিলুপ্তির আহ্বান জানায়। কিন্তু এরপরে কিন্তু আমরা কোনো আর আপডেট পাইনি। পুলিশ সংস্কার কমিশনও এটা নিয়ে কোনো ওরকমভাবে কোনো কথাবার্তা বলে না আলাদা করে, এবং তাদের যে সংস্কার কমিশনে, সেখানে দেখলাম না যে র্যাব নিয়ে তাদের কোনো আলাদা কোনো কথা আছে বা এলিট ফোর্সের ব্যাপারে কোনো মন্তব্য আছে। এটা দুঃখজনক। আসলে একটা বাহিনী এত ক্রাইম করার পরে তারা ছাড়া পেয়ে যাবে, এগুলো আসলে অতীতে খুব বেশি একটা ঘটে না। বিশেষ করে গণ অভ্যুত্থানের পরে দেখেন, গণ অভ্যুত্থান হয় তখনই যখন একটা দলের উপর বা একটা বিশাল একটা জনগোষ্ঠীর উপর যখন ভীষণ পরিমাণে দমন পীড়ন চলতে থাকে, এবং দমন পীড়নটা কারা চালায়? অবশ্যই কোনো রাষ্ট্রীয় বাহিনী চালায়। তো রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে এবং ওই দমন পীড়ন যারা চালায়, অর্থাৎ যে কর্তা বা যে ব্যুরোক্রেটিক সিস্টেম বা যে রাষ্ট্রীয় সিস্টেম, তার এগেনস্টে সাধারণ জনগণ বিস্ফোরিত হয়ে ওঠে। তখনই গণ অভ্যুত্থানটা হয়। তখন গণ অভ্যুত্থানটা যে হয়, তখন স্বাভাবিকভাবেই যেই বাহিনী আমার উপর এত দমন পীড়ন করলো, সেই বাহিনী টিকে থাকে কি করে? আর যদি সেই বাহিনী অলরেডি গ্লোবালি রিকগনাইজ যে তারা কী ক্যাপাবিলিটি আছে, তার গুম করার ক্যাপাবিলিটি আছে, তার কী ক্যাপাবিলিটি আছে, ক্রস ফায়ার করার ক্যাপাবিলিটি আছে। হ্যাঁ, র্যাবের ক্রস ফায়ার করার যে ক্যাপাবিলিটি, এটা বিএনপির আমল থেকে শুরু। বিএনপি এটা জানে, ঠিক আছে। তারপরে অর্থাৎ র্যাব যে একটা বাহিনী, মানে র্যাব বাহিনী যে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করবে, সে কীভাবে নিয়ন্ত্রণ করে? ক্রস ফায়ারের মাধ্যমে। এবং পরবর্তীতে আমরা দেখছি যে তার এই ক্রস ফায়ারের সংস্কৃতি পর্যন্তই থাকে নাই, এবং গত 16 বছর সে নিয়মিত হারে গুমের সংস্কৃতিতে জড়াইছে। এবং এই বাহিনীটা এমনভাবে একটা সংস্কৃতিতে আসছে যে এখন ধরেন র্যাবের একটা হাইবারনেশন প্রসেসে চলতেছে। মানে সে তার দোষকে ওরকমভাবে বলতেছেও না, আবার সে গুম খুনও করতেছে না, মানে একটু ঘুমায় আছে, স্থিমিত হয়েছে যে আলোচনা শেষ হোক, তারপর আমরা আমাদের কাজ করব, বা ভালো বা মন্দ এটা পরবর্তীতে দেখা যাবে বা কী করি, ঠিক আছে। তো এই হাইবারনেশন মানে এই স্টেজেও যদি র্যাবের ট্রেন্ড, মানে অলরেডি তারা তো গুমের ব্যাপারে ট্রেন্ড, গুম ক্রস ফায়ার দুইটার ব্যাপারেই তারা ট্রেন্ড। তো যদি কেউ চায় যে আমার একটা ব্যক্তিগত প্রয়োজনে কিছু টাকা লাগবে, আমরা অমুককে গুম করে কিডন্যাপ করে টাকা আদায় করি, তাদের সম্পূর্ণ ক্যাপাবিলিটি আছে এই ব্যাপারে, সম্পূর্ণ ক্যাপাবিলিটি আছে। তো র্যাবকে যদি ডিসব্যান্ড না করা হয়, এটা দুঃখজনক। বিশেষ করে গুম কমিশন স্পষ্ট সাজেস্ট করছে, স্পষ্ট মন্তব্য করছে যে র্যাবকে পুরোপুরি বিলুপ্ত করার ব্যাপারে। সাধারণত তারা কিন্তু করে না,
মানে কোনো একটা বাহিনীকে যেন এটা খুব ইফেক্টিভ না। তারা সব সময় চিন্তা করে যে একটা বাহিনী যদি আমি পুনরায় গঠন করি তাহলে সেটাই হয়তো বা ভালো, বা কিছু নড়াচড়া করে সংস্কার করে যদি করি সেটাই ভালো, কারণ এখানে অনেক ম্যান পাওয়ার আছে, সবাই যে দোষী, সবাই যে গিলটি, ব্যাপারটা এরকম না। কিন্তু র্যাবের ভিতরে সংস্কৃতিটাই কিন্তু হয়ে উঠেছিল যে গুমের সংস্কৃতি। আমরা পুলিশকেও ভয় পাইছি, হাসিনার আমলে আমরা পুলিশকে ভয় পেয়েছি, এটা বাস্তব। বাট পুলিশের কাছে আমরা একটা মোবাইল হারিয়ে গেলে পুলিশের কাছে আমরা জিডির জন্য গেছি, পুলিশের কাছে বিভিন্ন সাহায্যের জন্য গেছি। দেখা গেছে যে আমরা একটা বিপদ সেটা একটা পুলিশই করছে, কিন্তু সেই পুলিশের বিরুদ্ধে আশ্রয় চাওয়ার জন্য আমরা দেখছি যে না, উপায় নাই, পুলিশের কাছে গেছি। তো র্যাবের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ছিল। এরকমভাবে র্যাব নিজেকে এমনভাবে ডিস্টিংগুইশ করে রাখছে, একটা সিভিল বাহিনী অর্থাৎ মানুষের মধ্যে চলাফেরা করার মতন একটা বাহিনী, সে মানুষ থেকে ডিস্টিংগুইশ করে রাখছে সম্পূর্ণভাবে। এবং পরবর্তীতে এর গুম এবং নানা ঘটনার কারণে আমরা এমনভাবে এই ব্যাপারে ভীত সন্ত্রস্ত হয়ে গেছিলাম যে এই বাহিনীর বিরুদ্ধে আসলে কিছু বলার ছিল না, যে বাহিনীর বিরুদ্ধে কিছু এই ভিডিও আমার করা সম্ভব ছিল না তখনকার সময়ে। এখনও যদি চায় কোনো র্যাবের বাহিনী আমার এই ভিডিওর পরে যে ও তো এমন কথা বলতেছে যেটা আমাদের বাহিনীর জন্য ইজ নট বেটার, আমাদের প্রফেশনাল জন্য বেটার না, দে হ্যাভ ক্যাপাবিলিটি। আমাকে গুম করার ব্যাপারে বা যে কারো নাগরিককে তাদের সেই ক্যাপাবিলিটি আছে। অর্থাৎ ট্রেনিং তো মানুষ ভুলে যেতে পারে না রে ভাই। আপনি তা একটা মানুষকে কীভাবে একটা মাইক্রোবাস নিয়ে গুম করবেন, ঠিক আছে, এই ট্রেনিং তো মানুষ ভুলে যাওয়া সম্ভব না, কোনো দলের পক্ষে ভুলে যাওয়া সম্ভব না। তো যেটা বলতেছিলাম যে গণ অভ্যুত্থানের পরে সাধারণত একটা বাহিনীকে, এইসব বাহিনীকে বিলুপ্ত করে দেওয়া হয়, ডিসব্যান্ড করে দেওয়া হয়। এবং সবচেয়ে বড় কথা, গণ অভ্যুত্থান হওয়ার দরকার নেই। একটা বাহিনী যদি এই পর্যায়ের গুম, খুন এবং মানবাধিকার বিরোধী অন্যায় সাথে জড়িত থাকে তাহলে তাকে ডিসব্যান্ড করে থাকে। কিন্তু বাংলাদেশে করা হয় না কেন? শুরু থেকে আমি যেটা বলি যে বাংলাদেশে ডিসব্যান্ড করা হয় না, হয়তো এটা অন্যতম কারণ, এটা মেজর ইস্যু হয়ে কখনোই দাঁড়ায় নাই। দেখেন, বিএনপি সাজেস্ট করছে, বাদবাকি কোনো এই যে আমাদের ছাত্র আন্দোলনের সাথে যে সমন্বয়করা, এরা এখন বিভিন্ন দলে, বিশেষ করে এনসিপিতে অংশগ্রহণ করছে, এরা কিন্তু কেউ দলীয়ভাবে সাজেস্ট করছে র্যাব ডিসব্যান্ড করার ব্যাপারে, র্যাবের ক্রাইমের ব্যাপারে, পুলিশের ব্যাপারে তারা অনেক কথা বলছে, অনেক কিছু বলছে র্যাবের ব্যাপারে। এবং লাস্টে যে নাহিদ ইসলামের যে ইন্টারভিউ, সেখানে সে ব্যক্তিগত মনে করে র্যাবের ডিসব্যান্ড করার ব্যাপারে, কিন্তু সাংগঠনিকভাবে তার কেন বক্তব্য থাকবে না কেন একটা গুম বাহিনীর ব্যাপারে? এটা তো দুঃখজনক। বিএনপির মতন একটা দল, বিএনপি যেখানে সাজেস্ট করে, তার তো ভালো কিছু হলে সেটা তার ফলো করা উচিত, ঠিক না? আমার মনে হয় যে সরকারের মতোই এই মধ্যে একটা বাহিনী, একটা দল আছে যারা র্যাবকে ডিসব্যান্ড করা হোক এটা চায় না। ইভেন আরও আশ্চর্য ব্যাপার, প্রথম আলো পত্রিকাও বেশ কিছু কলাম লিখছে র্যাবকে ডিসব্যান্ড করার জন্য, অর্থাৎ র্যাবকে কেন এখনই ডিসব্যান্ড করাটা পারফেক্ট টাইম, এরকম কিছু লিখছে। আচ্ছা, আমি ভিডিও করতেছি, আমার ভিডিওগুলো খুবই মানে কোনো গ্রাফিক্স নাই, কিছু নাই, এবং আমি যে এই কথাগুলো বলতেছি এগুলো রেফারেন্সও আমি পাশে অ্যাড করে দিতে পারি না, কারণ এটা সময়ের ব্যাপার, আমার তো সময়ও থাকে না। এবং এই কিছু কাজগুলোকে ওইভাবে যে সময় দিয়ে করব ওইভাবে আমি পারি না। আমার কোনো তথ্যের যদি কোনো রেফারেন্সের প্রয়োজন হয় আমাকে কাইন্ডলি চাবেন, আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? তো প্রথম আলোর মতন পত্রিকাও র্যাব ডিসব্যান্ড করার পক্ষে তারা বেশ কিছু কলাম দেয়, কিন্তু তারপরে র্যাব ডিসব্যান্ড হয় না, এবং এটা ইস্যু হয়েই দাঁড়ায় না। আপনি দেখবেন ইন্টারিম গভর্নমেন্টের কারো কোনো এই নিয়ে কোনো মন্তব্য নাই, কারণে কোনো মন্তব্য নাই। পুরো আশ্চর্য ব্যাপার হলো, মাঝখানে যে র্যাবের পোশাক চেঞ্জ করা নিয়ে যে একটা কথা আসলো, তখন সবাই আফসোস, আরে কালো কি স্মার্ট, আর এই কী একটা জলপাই রঙের দিছে, এটা র্যাবকে তো র্যাবকে বিলাই র্যাব বানায় ফেলানো হয়েছে। মানে মানবাধিকার, বাংলাদেশের মানুষের মধ্যে মানবাধিকার নিয়ে কোনো কথা নাই, মানে মানবাধিকারের প্রতি সচেতনতা নাই আসলে। এটা আরেকটা সিরিয়াস মানে কেস। বাংলাদেশে মানবাধিকার চর্চাটা হয় জাস্ট কিছু জনগোষ্ঠীকে ঠেকায় রাখার জন্য, অর্থাৎ এই দেশের যেই মুসলিম বান্ধব যে জনগোষ্ঠী আছে, যেহেতু আধুনিক মানবাধিকার চর্চার সাথে এদের যে ইসলামিক চর্চা সেটার সাংঘর্ষিকতা আছে, তো তাদেরকে ঠেকানোর জন্য মানবাধিকার চর্চাটা হয় এখানে, কিন্তু জেনুইনলি মানবাধিকার চর্চা কিন্তু হয় না। এবং বামপন্থী সংগঠনগুলোকেও কিন্তু আমরা ওরকমভাবে দেখি না র্যাবকে ডিসব্যান্ড করার ব্যাপারে, যেভাবে বিএনপি সামনে আসছে। ইভেন র্যাবের দ্বারা তো ভালো একটা পোর্শন, মানে খুব র্যাবের জুলুমের শিকার হয়েছে, সেটা হলো হুজুররা, আলেম ইসলামপন্থীরা, ঠিক আছে?
ইসলামপন্থীদের মধ্যেও ওরকম সরাসরি ইসলামপন্থী কোনো রাজনৈতিক সংগঠনকে এখন পর্যন্ত আমি সরাসরি দেখি নাই র্যাবের ডিসব্যান্ড করার ব্যাপারে তাদের কোনো বক্তব্য বা মন্তব্য। তারা হয়তো এটা নিয়ে চিন্তাই করতেছে না। এবং আশ্চর্য ব্যাপার, তাদের বিরুদ্ধে অর্থাৎ তাদেরকে দমানোর জন্য পুলিশের যে ইউনিটগুলো গঠন করা হয়েছে সিটিটিসি, সেটা ডিসব্যান্ডের ব্যাপারেও তাদের কোনো বক্তব্য নাই। এটা আসলে দুঃখজনক। এখন তারা কী কৌশল তারা মনে হয়তো বা করতে পারে, যদি আমরা যদি এটা ডিসব্যান্ড করার কথা বলি তাহলে হয়তো বা সরকার আরও চেপে বসবে, না এটাকে রাখতে হবে। জানি না আমি, কিন্তু তারা যেহেতু প্রকাশ্যে রাজনীতি করে, গোপন কোনো রাজনীতি করে না, আমাদের ইসলামিক যে রাজনৈতিক দলগুলো, তাদের প্রকাশ্যে জানানো উচিত ছিল যে র্যাবের মতন একটা মানবাধিকার বিরোধী একটা সংগঠন, একটা দলকে, আইনশৃঙ্খলা বাহিনীকে থাকতে দেওয়া যায় না। এটা পুরোপুরি মানে অন্যায় একটা কাজ হচ্ছে আসলে। তো এইসব কারণে এবং বাংলাদেশে মানবাধিকারের চর্চা না, এটা আমি বলি, একটা উদাহরণ দিই যে আপনারা জানেন 2012-13 সালের সময়, ওই সময় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ছিলেন ডক্টর মিজানুর রহমান। এই লোকটা একটা ক্রিমিনাল একেবারে, মানে যদি বলি যে একেবারে মানে সোজা স্পষ্ট ভাষা, এগুলো একটা ক্রিমিনাল। সে মানবাধিকার সংস্থার কমিশনের সেই তৎকালীন সময়ে সরকার যেই সমস্ত মানবাধিকার বিরোধী কাজ করছে, যে সমস্ত কিলিং করছে, যে সমস্ত ম্যাসাকার করছে, তার বিরুদ্ধে তার কোনো একটা বক্তব্য ছিল না, বরঞ্চ তার বক্তব্য ছিল ভিকটিমদের বিরুদ্ধে। এই লোকটাকে গ্রেপ্তার করা উচিত। এই লোকটাকে যে আমরা ভুলে গেছি, এটাও একটা কারণ যে আমাদের দেশে মানবাধিকারের ওরকম চর্চা নাই। আমাদের দেশে মানবাধিকারের চর্চা হয় শুধুমাত্র এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদেরকে ঠেকায় রাখার জন্য, যে তোমরা তো মানবাধিকারকে এটা জানো না, তোমরা বুঝো না, তোমরা চুপ থাকো, এই টাইপের একটা টেন্ডেন্সি। তো এখন যেটা আমি কিছু উদাহরণ দিব আপনাদেরকে, যে অতীতে যেই আর্ম ফোর্সগুলোকে বিভিন্ন দেশে, হয় আফ্রিকা, দেন সাউথ আমেরিকা, ইভেন ইউরোপে বিভিন্ন সংগঠনকে, বিভিন্ন আর্ম ফোর্সকে ডিসব্যান্ড করে দেওয়া হয়েছে শুধুমাত্র তাদের মানবাধিকার বিরোধী কাজকর্মের জন্য। রিসেন্ট অতীতে যদি এরকম একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে হলো আপনার 2020 সালে আফ্রিকাতে, তো আমরা জানি আফ্রিকাতে কিন্তু মানে অনেক অমানবিক কাজ হয়, বিশেষ করে নাইজেরিয়ার মতো কান্ট্রিতে। আমি চ্যানেল 4 ডিসপ্যাচের একটা ডকুমেন্টারি দেখছিলাম, যে সেখানে বোকো হারাম স্বাভাবিকভাবে তার ক্যাপচারদেরকে জবাই করে। তো ডিসপ্যাচ ডকুমেন্টারি করছিল যে বোকো হারাম হইতেছিল একটা মানে একটা টেরোরিস্ট সংগঠন, ঠিক আছে, বা জঙ্গি সংগঠন যেটাই বলি। নাইজেরিয়ান আর্মিও ঠিক একই কাজ করে, স্বাভাবিক সিভিলিয়ান মুসলিমদেরকে ধরে জবাই করে, দেন এবং বোকো হারামের কাউকে ধরতে পারলে তাকেও জবাই করে, এবং তারাও ওই ঠিক একই স্টেপে ভিডিও করে। এটা নিয়ে চ্যানেল 4 নিউজ, যাদের ডিসপ্যাচ নামে একটা ডকুমেন্টারি প্রোগ্রাম আছে, তো সেখানে তারা একটা ডকুমেন্টারি 45 মিনিটসের একটা ডকুমেন্টারি দেখছিলাম। মানে আমি জাস্ট যাচ্ছি যে নাইজেরিয়াতে কী পরিমাণ মানবাধিকার লঙ্ঘন হয়, এটার যে একটা মেন ফোর্স। তো নাইজেরিয়ার একটা পুলিশ ফোর্স ছিল, মানে পুলিশের একটা ইউনিট ছিল স্পেশাল, এটা এলিট ইউনিট, সেটার নাম ছিল SARS, SARS, স্পেশাল অ্যান্টি রবারি স্কোয়াড। ডাকাতি বা বিভিন্ন ক্রাইম যেটা সংঘটিত হয় এগুলো ঠেকানোর জন্য। তো এই SARS-এর বিরুদ্ধে বিশাল অনেক মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য অভিযোগ আছে, এবং বারবার অভিযোগ আসতেই থাকে। এবং সবচেয়ে বড় কথা, সবচেয়ে মানে যে এই কারণে এই সংগঠনটার, এই আর্ম ফোর্সের বিরুদ্ধে নিন্দা হয়, বেশ কিছু অত্যাচারের ভিডিও ভাইরাল হয়। যে একটা 2017 সালের দিকে একটা মোবাইল চোরের অভিযোগে 2 জনকে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে এগুলি করা হয়। সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায় নাইজেরিয়ানদের মধ্যে। তো এটা একটা মানবাধিকার হরণ। তারপরে একবার একটা ডাকাত বাহিনী থেকে একজনকে উদ্ধার করতে গিয়ে গুলি করে, তো একজন মহিলা, প্রেগন্যান্ট এক মহিলা নিহত হয়। এটা এছাড়া তারা বিনিয়মিত হারে মানুষকে ঠেকিয়ে, অস্ত্রের ভয় দেখে, বা কী বলে, বিভিন্ন টাকা পয়সা, অর্থ উপার্জন, এটা তাদেরকে মানে পাওয়ারও দেওয়া হয়েছিল, স্পেশাল কিছু পাওয়ারও দেওয়া হয়েছিল যখন তখন গ্রেপ্তার করার ব্যাপারে। তো নাইজেরিয়ার মানুষ এটার বিরুদ্ধে একেবারে ফুলে ফেপে ওঠে, মানে ফুঁসে ওঠে আসলে, যে না ফুঁসে ওঠে যে এই টাইপের একটা মানে ইনহিউম্যান সংগঠন তো থাকতে পারে না।
তো তারা দেন কী করে, তারা এটার বিরুদ্ধে নামে। তা 4 বার এটাকে পুনর্গঠন করা হয়, 4 বার পুনর্গঠন করার পরেও এটা ওই একই কাজ চালাতেই থাকে। মানে ওই যে পাওয়ার পেয়ে গেছে, এবং ওই যে তাদের একটা অভ্যাস, সেই অভ্যাসটাকে সারবে কীভাবে? ট্রেনিং তো তারা আর সারতে পারে না, ঠিক আছে? এবং ওইটা হয়ে ওঠে, এবং তাদেরকে যে পাওয়ার দেওয়া হয়েছে, পাওয়ার তো তাদেরকে লেস করা হয় নাই, পাওয়ার তো কমানো হয় নাই। তো 2020 সালে নাগাদ সবাই এটার বিরুদ্ধে, নাইজেরিয়ার একেবারে সাধারণ মানুষ এটার বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করে। তো 2020 সাল নাগাদ তখন এই ক্যাম্পেইনের বিরুদ্ধে আবার গুলি বর্ষণ হয়, 12 জনের মতো মারা যায় নাইজেরিয়ান সাধারণ মানুষ। এবং এন্ড সার্স নামে একটা ক্যাম্পেইন শুরু হয় সারা ফেসবুক জুড়ে, নাইজেরিয়ান পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে। এবং লাস্টে তারা নাইজেরিয়ান গভর্নমেন্ট প্রেশারে পড়ে এটাকে ডিসব্যান করতে বাধ্য হয়, ঠিক আছে? তো এটা একটা দিলাম আফ্রিকা থেকে এরকম একটা, যে কেন এরকম এমন ইনহিউম্যান সংগঠনগুলোকে আমাদের ডিসব্যান করা দরকার যৌক্তিকতা হিসেবে। আর রিসেন্ট অতীতে যদি আরও একটু যাই, আমরা ইউক্রেনে দেখব। ইউক্রেনে আপনারা জানেন হয়তো বা, ইউক্রেনে 2013-14 দিকে একটা আন্দোলন হয়েছিল, সেখানে ছিল ইউরোময়দান আন্দোলন। তো ইউক্রেনের একটা স্পেশাল পুলিশ ফোর্স ছিল, বারকুট পুলিশ ফোর্স। তো বারকুট পুলিশ ফোর্স সেখানে ইউরোময়দান আন্দোলনটা ছিল জাস্ট ডেমোক্রেসির কিছু রাষ্ট্র সংস্কারের আন্দোলন, যেমন আমাদের গণঅভ্যুত্থান ছিল এই টাইপেরই, ইউরোপীয় ইউনিয়নের সাথে সম্পর্ক স্থাপনের জন্য বেশ কিছু দাবি ছিল। তো তৎকালীন সময়ে সরকার বারকুট পুলিশকে লেলায় দেয়, এবং তারা স্নাইপার ইউজ করে, তারা যেইভাবে পারে, অর্থাৎ আন্দোলনকে দমানোর জন্য আমাদেরকে র্যাব গুলি করে নাই, র্যাব আমাদেরকে স্নাইপার দিয়ে গুলি করে নাই, র্যাব আমাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করে নাই। তো বারকুট পুলিশও ঠিক ওই একই কাজটা করে, ঠিক আছে? যাক, আন্দোলনটা সফল হয়। আন্দোলন সফল হওয়ার পরে তৎকালীন যেই প্রধানমন্ত্রী তিনি পালিয়ে যান, এবং একটা অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হয়। অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হইলে এরপরে আপনার ওই অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় আসে, তখন জাতীয়তাবাদী দল, ওখানে একটা জাতীয়তাবাদী দল সোবোদা, তারা আহ্বান জানায় অন্তর্বর্তী সরকারকে যে বারকুট পুলিশকে যেন বিলুপ্তি করা হয়। 2014 সালের ঘটনা। তো বারকুট পুলিশকে বিলুপ্ত করে দেওয়া হয়, কারণ এমন একটা ইনহিউম্যান সংগঠন থাকতে পারে না আসলে, যে সংগঠন ওভার প্রেশার দিচ্ছে মানে গণঅভ্যুত্থান থামার জন্য, যেটা আমাদের উপর র্যাপ করছে, পুলিশও করছে। পুলিশের ব্যাপারটা একটু আলাদা, প্রসঙ্গ আলাদা, সেটার উদাহরণও আসবে, আমি দিব। এটা হলো 2014 সালে নাগাদ, এটা ছিল ইউরোপের, ঠিক আছে? তো দক্ষিণ আমেরিকাতে এরকম একটা আরেকটা পুলিশ ছিল, নাম ডায়ানা। তো আমি হয়তো বা স্মার্টলি জিনিসগুলো আপনাদেরকে শো করতে পারতেছি না, স্মার্টলি হয়তো বা গ্রাফিক্স আসতো, ঠিক আছে? আমি এটা পারতেছি না। এটা আপনি যদি দরকার হয়, বা আমার এই নামগুলো, এই যে নামগুলো বলতেছি, এগুলোকে জাস্ট সার্চ দিবেন, অনেক ইনফরমেশন পেয়ে যাবেন, ঠিক আছে? তো ডায়ানা 1970 থেকে 1977 পর্যন্ত চিলিতে একটা স্পেশাল ফোর্স হিসেবে ছিল, সাম কাইন্ড অফ FBI। তো ওই সময় যেই স্বৈরশাসক ছিল তার আন্ডারে ছিল, সর্বময় ক্ষমতার অধিকারী তিনি। তাকে ওই সময়ের যেই ছাত্র সংগঠন হতে শুরু করে যতগুলো সংগঠন আছে বা বিরোধী দল আছে, তাদেরকে দমন করার জন্য এইটাকে পুরোপুরিভাবে ব্যবহার করা হয়। তো ডায়নার সাথে সিআইএর খুব ভালো সম্পর্ক ছিল, এটাও আশ্চর্য ব্যাপার। সিআইএ ওই সময় তার পররাষ্ট্রনীতির জন্য বিভিন্ন অ্যান্টি সোভিয়েত বিভিন্ন পলিসির জন্য সিআইএ এই সমস্ত ডায়নাকে কী বলে ট্রেনিং দিত। তো ডায়না একটা ওখানকে ওই সময় একটা এই চিলিতে ডায়না বিভিন্ন এই গুম খুন বা এগুলোর সাথে জড়িত হয়ে যায়। তো ডায়না একটা ভুল করে বসে যে আমেরিকান সয়েলে তারা তাদের সাবেক এক মন্ত্রীকে, যে তাদের ওই বর্তমান সরকারের বিরুদ্ধে সে খুব মানে জনসংযোগ করতেছিল, এবং তাকে নির্বাসিত করা হয় আমেরিকাতে। তারপরেও সে ওখানে বসে এর বিরুদ্ধে জনমত গঠন করতেছিল। তো ওই সময় 1976-এ ওই তার নাম হচ্ছিল ওয়ারল্যান্ড লেটোরিয়া, তাকে কার বোমের মাধ্যমে হত্যা করে। পরবর্তীতে এটা তদন্ত করা হয়, এবং তদন্ত করার পরে দেখা যায় যে এটার সাথে ডায়না পুলিশ মানে জড়িত আছে। তো তাকে বাধ্য করা হয়, মানে ডায়না আমেরিকার প্রেশারে এবং অন্যান্য গভর্নমেন্টের প্রেশারে
বাধ্য হয় যে এটাকে ডিসব্যান্ড বা বিলুপ্ত করে দেয়। এবং ডায়ানাও কিন্তু আপনার এরকমভাবে অসংখ্য আন্দোলনকে ওভার প্রেশারাইজ করছে এবং মানুষ মারছে, ছাত্রদের আন্দোলনকে লেফটিস্ট আন্দোলন হিসেবে সাব্যস্ত করে সেখানে ওভার প্রেশারাইজ করছে, গুলি করছে, মানুষ মারছে, অসংখ্য ছাত্র মারছে, এরকম আছে তাদের বিরুদ্ধে। আচ্ছা, অর্থাৎ এই দলটা আসলে পরবর্তীতে ওরকম নৈতিকতা গ্রাউন্ড টিকে থাকে না যে এটা টিকে থাকবে, যদিও সিআইএ একে ট্রেনিং দেয়। তো আমরা আরেকটা রিসেন্ট, এটা আশ্চর্য এটা খুব ইন্টারেস্টিং। তো এটা হলো মেক্সিকোর একটা বন্দর নগরী আছে ভারাক্রুজ। তো ভারাক্রুজের ভারাক্রুজের পুলিশ বাহিনী, মানে মেইন পুলিশ বাহিনীকে মেক্সিকান গভর্নমেন্ট 2011 সালে পুরোপুরি বিলুপ্ত ঘোষণা করে, পুরোপুরি। 300 জনের মতন কর্মকর্তা, 800 জনের মতন সাধারণ পুলিশ সবাই তৎক্ষণাৎভাবে বেকার হয়ে যায়, ঠিক আছে। এটা করে কেন? তারা অসংখ্য ড্রাগ রিলেটেড ক্রাইমের সাথে জড়িত হয়ে পড়ে, তারা গুমের সাথে জড়িত হয়ে পড়ে, তারা খুনের সাথে জড়িত হয়ে পড়ে, এবং এগুলো ড্রাগ ডিলারদের সাথে মিশে, মানে ড্রাগ ডিলার এবং পুলিশের মধ্যে কোনো পার্থক্য থাকে না, এরকম একটা অবস্থা হয়ে দাঁড়ায়। পরে মেক্সিকান সরকার তৎক্ষণাৎভাবে 2011 সালে হঠাৎ করে তারা ডিসব্যান্ড করে দেয় পুরোপুরি তৎক্ষণাৎভাবে, এবং তৎক্ষণাৎভাবে ওই দায়িত্বটা ওই শহরের বন্দরনগরীর আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি দিয়ে দেয় ফেডারেল পুলিশ আর মেক্সিকান নৌবাহিনীর হাতে দিয়ে দেয়। এটা একটা ঘটনা যে ক্রাইমের সাথে জড়িত থাকলে আসলে আপনার টিকে থাকার আসলে কোনো বৈধতা থাকে না, আসলে এটা বাস্তবতা। এটা যে কোনো দলের ব্যাপারে হতে পারে, ঠিক আছে। এবং মেক্সিকোতে আরেকটা, আপনারা যারা মানে নার্কোসের ব্যাপারে জানেন তারা জানেন, হয়তো বা দেখবেন যে মেক্সিকোর একটা বাহিনী ছিল একসময়, ডিএফএস। এটা কিন্তু আরেকটা স্মার্ট বাহিনী ছিল, প্রচণ্ড রকম স্মার্ট, এবং র্যাবের চেয়েও স্মার্ট বাহিনী। ডিএফএসকে গঠনই করা হয়েছিল যে এটা এফবিআই এর আদলে চলবে, এবং ডিএফএসকে পুরোপুরি ট্রেনিং দেয় সিআইএ কীভাবে কী করতে হবে সম্পূর্ণভাবে। তো ডিএফএস যেটা করে সেটা হচ্ছে সে স্বাভাবিকভাবেই ড্রাগের সাথে জড়ায় যায়, এবং একইভাবে এই গুমের সাথে জড়ায় যায়, খুনের সাথে জড়ায় যায়, এবং তার সবচেয়ে বড় অপরাধ ছিল একইভাবে যে সেটা হলো একটা মেক্সিকোতে একটা আন্দোলন হয়, এটা মনে হয় আমার যত জানা আমি একটু দেখি এটা আন্দোলনটা কবে নাগাদ হয়ে, আমি একটু সার্চ দিয়ে দেখি। আচ্ছা, যাই হোক, এটা আপনারা দেখেন 1967-এর দিকে, যেখানে মেক্সিকান স্টুডেন্ট একটা আন্দোলন করে এই ড্রাগ ডিলার বা এই রিলেটেডের বিরুদ্ধে, রাষ্ট্রের মানে অ্যান্টি ডেমোক্রেটিক নেচারের বিরুদ্ধে। 1963 না 1967 এরকম একটা সময় সেটার বিরুদ্ধে তারা ওভার পাওয়ার করে ডিএফএস সরাসরি। সেখানে প্রায় একটা ম্যাসাকার হয়, সাম কাইন্ড অফ ম্যাসাকার হয়, অর্থাৎ অনেক স্টুডেন্ট মারা যায়। তো এরপরে তাদের উপর আসলে প্রেশার সৃষ্টি হতে থাকে, এবং পরবর্তীতে ডিএফএস এমনভাবে ক্রাইমের সাথে জড়ায় যায়, আসলে একে ডিসব্যান্ড করা ছাড়া মেক্সিকান গভর্নমেন্টের আরও মানে উপায় ছিল না। তো এরকম তো এটা আছে যেটা মানে পুরো একটা পুলিশ ইউনিট ধরে বিলুপ্ত, অর্থাৎ এদের পুরোপুরি ডিসব্যান্ড, তাদেরকে চাকরি থেকে খেদাই দেওয়া, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়। আর যদি আমরা দেখি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে ব্রিটেন, আমেরিকা, তারপরে বিশ্বের ইউরোপিয়ান অনেক কান্ট্রি, এবং মধ্যপ্রাচ্যেরও অনেক কান্ট্রি বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ইউনিট গঠন করে, আমরা জানি বিভিন্ন ট্রাইব্যুনাল কী বলে, যেটা একটা আলাদা দায়িত্ব থাকে, যেমন আইআরের বিরুদ্ধে কোনো বাহিনী, আইআরের বিরুদ্ধের জন্য স্পেশাল ডেডিকেটেড, পুলিশের জন্যই স্পেশাল ফোর্স বানায় ডেডিকেটেড। তো প্রথমে ওরা হয়তো বা খুব চমক দেখায় বিভিন্ন অপারেশনের বিরুদ্ধে, খুব চমক দেখায়, দেন একটা পরে দেখা যায় যে এরা এই ক্রাইমে জড়ায় পড়ে। তখন ক্রাইমে যখন জড়ায় যায় বিভিন্ন ব্যাপারে তারা মানবাধিকার হরণ করে, হয়তোবা জোর জবরদস্তি করে তাদের কাছ থেকে সাক্ষ্য নেওয়া হয়, বা তাদেরকে যখন রেড দেওয়া হয়, রেড দেওয়ানোর সময় তারা হিউম্যানিটেরিয়ান কিছু কাজ করে বসে, তাদের নারী শিশুদেরকে হত্যা করে, এরকম অনেক ঘটনা আছে। অর্থাৎ ইতিহাস তো বাংলাদেশ থেকে শুরু হয় নাই, ইতিহাস তো আজকের না, এরকম অনেক ঘটনা আছে। ইভেন বাংলাদেশের যে রক্ষী বাহিনী বিলুপ্ত করা ছাড়া তো কি সম্ভব ছিল না। তো এরকম অসংখ্য বাহিনী বিলুপ্ত করা হয় যখন তারা অমানবিক কাজ করে। তো বাংলাদেশের র্যাবের ব্যাপারে আমরা কেন সাইলেন্ট বা কেন নীরব, এটা আমি এখনও বুঝতে পারতেছি না।
একটা এলিট ফোর্স যদি আমি ধরে নিলাম যে একটা এলিট ফোর্স আসলেই জরুরি বা হতে পারে, ঠিক আছে, তাই র্যাবকে বিলুপ্ত করেন না। একটা রাষ্ট্রের জন্য একটা এলিট ফোর্স গঠন করা কি খুব কঠিন হয়ে যায়? আপাতত যেন একটা এলিট ফোর্স গঠন করে নেন, ঠিক আছে। আমি মেক্সিকোর এটা জাস্ট একটা উদাহরণ দিলাম যে কীভাবে মেক্সিকোর পুরোপুরি একটা পুলিশ বাহিনীকে একটা শহরের বন্দরের মানে একটা গুরুত্বপূর্ণ স্থানের একটা পুরো পুলিশ বাহিনীকে ডিসব্যান্ড করে দেওয়া হয় তৎক্ষণাৎভাবে, এবং নৌবাহিনীর পুলিশ অফিসারকে সেখানে নৌবাহিনীকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় এবং ফেডারেল পুলিশ অফিসারকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়। তা আমার মনে হয় না এটা খুব কঠিন কোনো কাজ, ঠিক আছে। তো ইন্টারিম গভর্নমেন্ট যদি, আমি এইগুলো নিয়ে অনেক লিখছি, আপনারা জানেন আমার সাউল অ্যাসিস্ট্যান্ট পয়েন্ট অর্থাৎ এই পেজটাতে এইগুলো নিয়ে অনেক পুরাতন লেখা আছে। আমি একটা আশঙ্কা করছি যে ইন্টারিম গভর্নমেন্ট যদি র্যাবকে ডিসব্যান্ড না করে তাহলে সমূহ সম্ভাবনা আছে, যদিও বিএনপি সাজেস্ট করতেছে, আমি বিএনপিকে ধন্যবাদ জানাই, থ্যাঙ্কস ফর দেম। তো কিন্তু বিএনপিও যদি ক্ষমতায় আসে, বিএনপি র্যাব ডিসব্যান্ড করবে কি না এটা নিয়ে আমি সন্দিহান। কারণ আওয়ামী লীগও কিন্তু র্যাবের বিরুদ্ধে অনেক রিট করছে, র্যাবের বিরুদ্ধে সমালোচনা করছে, র্যাবকে ডিসব্যান্ড করার কথা জানাইছে, কিন্তু আমরা জানি তাজউদ্দিন আমাদের ছেলে সোহেল তাজ, তাকে যখন জিজ্ঞেস করা হয় তখন সেগুলো সম্পূর্ণ অস্বীকার করে। সে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন, ঠিক আছে, ইভেন ওই 111 গভর্নমেন্টের সময় অনেক ক্রাইম নিয়ে HRW র্যাবের ক্রাইম নিয়ে একটা রিপোর্ট করছে। তো র্যাব কী টাইপের ক্রাইম করছে, কী টাইপের ক্রস ফায়ার করছে, ঠিক আছে, এর বেশিরভাগই হইতেছিল 111 গভর্নমেন্টের সময়। তো ওই সময় আইনের সালিশ কেন্দ্রের সুলতানা কামাল, তারা যেহেতু মানবাধিকার সংশ্লিষ্ট লোক, তাকে জিজ্ঞেস করেছিল ডেইলি স্টারে যে HRW তো এটাকে ডিসব্যান্ড করতে বলতেছে র্যাবকে, র্যাব ডিসএফআই দুইটা বাহিনীকে, তো আপনারা কী বলেন? তো সে কী বলছিল? সে বলছিল যে ডিসব্যান্ড সলিউশন না এই কথা, ঠিক আছে। তো ডিসব্যান্ড সলিউশন এখন আমরা তো দেখতে পাইতেছি, এবং এই জিনিসগুলো কিন্তু আরও বাড়বে যদি এই বাহিনীগুলোকে এই অবস্থায় ছেড়ে দেওয়া হয়। যেমন বিএনপি র্যাবকে দিয়ে ক্রস ফায়ার স্টার্ট করায়, আওয়ামী লীগ এসে এই সংস্কৃতিটাকে গুম পর্যায়ে নিয়ে যায়, অর্থাৎ একটা নান্দনিকতা দেয়। এর পরবর্তীতে যদি কোনো গভর্নমেন্ট এই বাহিনীকে আরও ইউজ করতে চায়, তারা যদি মনে করে যে না আমি কি ইউজফুল করবো, ক্ষমতার লোভ বিশাল লোভ, ঠিক আছে, তো এই বাহিনীকে তারা আরও নান্দনিকতার সাথে ব্যবহার করতে পারে। একটা ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে যে র্যাব যে জঙ্গি নাটকের করতো বা এই টাইপেরগুলো, তো এই জঙ্গি নাটকগুলো কীভাবে ফোকাসে আসে? মিডিয়ার মাধ্যমে। মিডিয়া কিন্তু এখনও মানে জঙ্গি গ্রেপ্তার, সেটা ফলস ফ্ল্যাগ হোক বা যেটাই হোক, জঙ্গি গ্রেপ্তারের জন্য ওখানে খুব থাকে। আপনারা দেখছেন রিসেন্টলি বাংলা ট্রিবিউনের একটা রিপোর্ট, যেখানে মুসলিমদেরকে, এই দেশের মুসলিমদেরকে উগ্র জনগোষ্ঠী হিসেবে সে দেখানোর চেষ্টা করতেছে। এবং যখন একটা সেকুলার মিডিয়া থেকে সেকুলার একজন পার্সন অর্থাৎ কদরুদ্দিন শিশির যখন এটার বিরুদ্ধে বলল বা তার এই রিপোর্টটা নিয়ে কথাও তুললো, তখন সে এটা সংশোধন করে। কিন্তু এইটাই যদি মুসলিম জনগোষ্ঠী বলতো, আপনি কি মনে করেন বাংলা ট্রিবিউন এই খবরটা ডিলিট করতো বা এটাকে রিমুভ করতো, এটাকে এডিট করতো? মোটেও করতো না তারা, ঠিক আছে। তো এইটা কিন্তু পটেনশিয়াল বাহিনী হিসেবে এখনও আছে, অর্থাৎ মিডিয়া বাহিনী যারা চেরি পিকিং করতে চায়, জঙ্গি সংগঠন, জঙ্গির নামে গ্রেপ্তার, তারা এইটা চেরি পিকিং করার জন্য তারা প্রস্তুত, তারা দে আর রেডি। বাট তাদেরকে যারা খবরগুলো তুলে দিবে তারা এখন হাইবারনেশন স্টেজে আছে। তো এটা ভয়ের ব্যাপার। মানে সেকুলার মিডিয়া কিন্তু সবসময় চেষ্টা করে যে বাংলাদেশের মুসলিমদেরকে কীভাবে আগ্রাসী, উগ্রবাদী, অ্যান্টি হিউম্যানিটেরিয়ান এই হিসাবে, অ্যান্টি মাইনরিটি এই হিসাবে দেখানো যায়, এবং তারা কীভাবে অ্যান্টি সেকুলার, অর্থাৎ মানে সেকুলার মানে কি, তারা জঙ্গিবাদী হয়ে অ্যান্টি সেকুলার হিসেবে দেখা যায়। এটা তারা কিন্তু এখনও খুব করে বসে আছে, তারা এটাই চায় ইন্ডিয়াকে এবং আমেরিকা হইতে শুরু করে ইউরোপের সবার কাছে বেচতে, কিন্তু তাদের কাছে এখন কেস কেউ এতে দিচ্ছে না। আমার মনে আছে জনকণ্ঠ পত্রিকায় একবার একটা পত্রিকা ছাপা হলো যে জঙ্গি বৈসহ গ্রেপ্তার, সেখানে কিছু মোবাইল, কিছু কয়েকজন ছেলে, হিসনুল মুসলিমের নামে একটা দোয়ার বই ছিল, যাক অনেক মানে হিসনুল মুসলিমের একটা দোয়ার বই ছিল, সেটাকে একটা জঙ্গি বই হিসেবে সাব্যস্ত করা হয়েছে এই জনকণ্ঠ পত্রিকা এখন কত আমাদের নিউজেও অনেক সময় ছাপায় দেখি, আমাদের অনেক পছন্দের মানুষদের ভিডিও শেয়ার করে। তো এই টাইপের ক্রাইম কিন্তু সবাই করছে, ডেলিভারিটলি করছে, তারা ডেলিভারিটলি দে হ্যাভ ডান দিস।
ওকে, আমি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি ভিডিও সংক্ষিপ্ত করতে পারি না, এটা আমার একটা কমতি, সরি ফর দ্যাট। তো আমার মূল কথা হচ্ছিল র্যাবকে ডিসব্যান্ড করা। যারা সচেতন আছেন, অন্তত র্যাবকে যদি ইন্টারিম ডিসব্যান্ড নাও করে, র্যাব যে একটা ডিসব্যান্ড করার মতন একটা মানে আইনশৃঙ্খলা বাহিনী, আর্মড ফোর্সেস, এই জিনিসটা যেন আমরা আজীবন স্মরণ রাখি এবং র্যাবের কেস যেন স্মরণ করাই দেই। র্যাব টিকে থাকুক বা না থাকুক, আমরা যেন বলি যে তুমি যে এখানে দাঁড়ায় আসো, ইউ শুড হ্যাভ ডিসব্যান্ডেড, ঠিক আছে, তোমার ডিসব্যান্ড হওয়া উচিত ছিল। আপনি নিশ্চয়ই, আপনাদের মনে আছে যে ওই যে বা মোবাইলের কলিং অবস্থায় যে ক্রস ফায়ার করে, গুলি করে, মানে কী পরিমাণ নির্দয় হয়ে যেতে পারে। এই বাহিনীগুলোকে আমরা পালছি, এই বাহিনীগুলোকে আমরা কংগ্রেস জানাইছি। এই বাহিনীতে কেউ চাকরি পেলে কংগ্রেস, রিসেন্টলি এটা নিয়ে একজনের সাথে আমার তর্ক হয়, সে যোগ্যতার বলে পাইছে। এই বাংলাদেশে যোগ্যতার বলে পতিতার পেশাও হালাল হয়ে যায়, এটা অনেক কথা। যাই হোক, এটা অন্য ফ্যাক্ট। আমি জাস্ট বললাম র্যাবকে ডিসব্যান্ড করা দরকার এবং আমি কিছু উদাহরণ দিচ্ছি। এই উদাহরণের পলিসি আরও বাড়ানো যায়, আপনারা যদি একটু রিসার্চ করেন তাহলে। আমিও এটা রিসার্চ করে লিখতে পারতাম, কিন্তু লেখা জিনিস আমি দেখলাম যে খুব কম মানুষই পড়ে। যাক, 30 মিনিটস হয়ে গেছে, অনেক এনাফ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।